পরমাণু ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগাচি। ওমানের রাজধানী মাস্কটে আলোচনা শেষে তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে পারমাণবিক আলোচনা নিয়ে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো সম্ভব হবে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। আরিসুল ইসলামের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সপ্তাহ জুড়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে শুক্রবার ওমানে আলোচনায় বসেন দুই দেশের কর্মকর্তারা। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তবে তারা সরাসরি আলোচনা করেননি। তাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান প্রদান করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর আল বুসাইদি। এই আলোচনার আগে যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল ইরানকে পরমাণু কর্মসূচি ছাড়াও ব্যালিস্টিক মিসাইল ও প্রক্সি বাহিনীকে দেয়া সহায়তা নিয়ে কথা বলতে হবে। তবে ইরান এতে রাজি না হওয়ায় বিষয়বস্তু থেকে তা বাদ দেয় ওয়াশিংটন। ফলে এই দিন শুধুমাত্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, দুই পক্ষের মধ্যে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে, যা ইতিবাচক ছিল। পাশাপাশি আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি। মাস্কটে কিছু ভালো আলোচনা হয়েছে, উভয় পক্ষের মতামত শোনা হয়েছে এবং আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। আমি বলতে পারি যে এটি একটি ভালো শুরু ছিল। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর আল বুসাইদি এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, এই আলোচনার মাধ্যমে দুই পক্ষের চিন্তাভাবনাই স্পষ্ট হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এমন ইতিবাচক ফলাফল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার সঞ্চার করল। আরিসুল ইসলাম, ৭১। এদিকে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র। দেশটির ভার্চুয়াল দূতাবাস শুক্রবার এই আহ্বান জানিয়েছে। তারা বলছে, ইরানের নিরাপত্তা কড়াকড়ি বেড়েছে, সড়ক বন্ধ, গণপরিবহন চলাচলে বিঘ্ন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে। দেশটির সরকার মোবাইল, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট সেবা গ্রহণে বিধিনিষেধ আরোপ অব্যাহত রেখেছে। এছাড়া বিমান সংস্থাগুলো ইরানে ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে। এই অবস্থা আরও অনেকদিন চলতে পারে জানিয়ে সতর্কতা দিয়ে মার্কিন ভার্চুয়াল দূতাবাস বলেছে, সম্ভব হলে ইরানে থাকা মার্কিন নাগরিকরা যেন বিকল্প উপায়ে যোগাযোগ করে এবং স্থলপথে ইরান থেকে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যায়। ইরান ছাড়া সম্ভব না হলে কোনো নিরাপদ ভবনে আশ্রয় নিতে এবং খাবার, পানি, ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেসব জায়গায় বিক্ষোভ হচ্ছে সেসব জায়গা এড়িয়ে চলতেও নির্দেশনা দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। গাজা সিটিতে ভয়াবহ আকার ধারণ করেছে পানির সংকট। প্রধান পানির লাইন ও অভ্যন্তরীণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নিয়মিত বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শহরের প্রায় পুরো জনগোষ্ঠী। বিশেষ করে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ চরমে। বিশুদ্ধ পানির অভাবে প্রতিদিনই গাজাবাসীর জীবন হয়ে উঠছে আরও অনিশ্চিত। মানবিক সহায়তা না বাড়লে এই সংকট রূপ নিতে পারে ভয়াবহ বিপর্যয়। সৃষ্টিঘটকের রিপোর্ট। তপ্ত রোদে তাঁবুতে আশ্রয় নেওয়া হাজারো বাস্তুচ্যুত মানুষ, চারিদিকে শুধু অপেক্ষা কখন আসবে পানির ট্রাক। গাজা সিটিতে এখন বিশুদ্ধ পানি এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। পানি সংগ্রহের জন্য নারী, শিশু সবাইকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘ লাইনে। কেউ হাতে বোতল, কেউ ছোট পাত্র। এই সামান্য পানি এখন তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। শহরে পানির ঘাটতি ৯০%-এরও বেশি। গাজা সিটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১ মিলিয়নের বেশি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। বর্তমানে শহরের ৮৫%-এর বেশি এলাকা নিয়মিত পানির সংযোগ থেকে বঞ্চিত। ইসরায়েলি সামরিক অভিযানে প্রধান পানি সরবরাহ লাইন ও স্থানীয় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মিউনিসিপাল কর্মীরা অনেক এলাকায় মেরামত কাজ করতেও পারছেন না। ফলে পুরো শহর এখন নির্ভর করছে অপর্যাপ্ত ও অনিয়মিত পানি সরবরাহকারী ট্রাকের ওপর। বাস্তুচ্যুত মোহাম্মদ আল হেসি বলেন, পানির অভাবে তারা চরম দুর্ভোগে আছেন। পানির অভাবে আর কতদিন থাকবো? ৫ দিনে মাত্র ১ বা ২ কাপ পানি পেয়েছি আমরা। ১ বা ২টি ট্রাক কখনোই এই বিশাল এলাকার জন্য যথেষ্ট নয়। কখনো ট্রাক থেকে গড়িয়ে পড়া পানি শিশুদের একমাত্র অবলম্বন।
সে পানিতে কেউ হাত ধোয়, কেউ তৃষ্ণা মেটায়। শিশুরা বোতল হাতে হেঁটে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদ পানির খোঁজে। রেডক্রস জানায় মানুষের ঘরে সরাসরি পানি পৌঁছানো জরুরি। পানি ব্যবস্থার ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের জন্য প্রয়োজনীয় উপকরণ গাজায় ঢুকতে দিতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী গাজায় পানির প্রবেশাধিকার নিশ্চিত করার দায়িত্ব দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের। মানবিক সংস্থাগুলো সতর্ক করছে, এই সংকট দীর্ঘস্থায়ী হলে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর পড়বে মারাত্মক প্রভাব। সৃষ্টি ঘটক, ৭১। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি এবং প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের প্রাক্তন স্বামী উইলিয়াম স্টিভেনসনকে গ্রেফতার করেছে পুলিশ। উইলিয়ামের বিরুদ্ধে তার বর্তমান স্ত্রী লিন্ডা স্টিভেনসনকে হত্যার অভিযোগ করেছে। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউ ক্যাসেল শহরে লিন্ডা স্টিভেনসনের বাড়ি থেকে তাকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিউ ক্যাসেল পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, পারিবারিক বিবাদের সংবাদ পেয়ে লিন্ডা স্টিভেনসনের বাড়িতে গিয়েছিলেন তারা। সেখানে গিয়ে তারা দেখতে পান বাড়ির লিভিং রুমে পড়ে আছেন লিন্ডা। এই অবস্থায় লিন্ডাকে উদ্ধারের পর তার প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু সেই সব চেষ্টা ব্যর্থ হয়। টানা কয়েক সপ্তাহ ধরে তদন্তের পর গত ৪ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় উইলিয়াম স্টিভেনসনকে। নিউ ক্যাসেল পুলিশের বরাতে জানা গেছে, উইলিয়ামের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে ডেলওয়্যারের উইলমিংটন শহরের একটি কারাগারে আছেন উইলিয়াম। আর অবশ্য জামিনের সুযোগ ছিল, কিন্তু সেজন্য প্রয়োজনীয় $৫ লাখ জমা দিতে না পারায় কারাগারে থাকতে হচ্ছে তাকে। পাকিস্তানের ইসলামাবাদে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫০ শতাধিক। এই ঘটনার সাথে ভারত ও আফগানিস্তান জড়িত বলে দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে এখনো কেউ এর দায় স্বীকার করেনি। এদিকে পেশোয়ারে সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত অরিসুল ইসলাম প্রতিবেদনে। পাকিস্তানের দক্ষিণ পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে জুমার নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণ হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছে। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বিস্ফোরণের সাথে সাথেই উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকটি হাসপাতালে জারি করা হয়েছে জরুরি অবস্থা। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলছে পাকিস্তানের আরেকটি সংবাদ মাধ্যম জিও নিউজ। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, আত্মঘাতী হামলাকারী মসজিদটিতে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তারক্ষীদের বাধার মুখে তারা গুলি চালায়। পরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। অরিসুল ইসলাম, ৭১। বেলুচিস্তানে হামলার পর পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স জানায়, বেলুচিস্তানে সংঘটিত হামলার প্রেক্ষাপটে তারা অবিচলভাবে পাকিস্তানের পাশে আছে। বেলুচিস্তান প্রদেশের সাম্প্রতিক সশস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এক্সের এক পোস্টে যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স SCA জানায়, বেলুচিস্তানে সংঘটিত সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তারা অবিচলভাবে পাকিস্তানের পাশে আছে। বেলুচ লিবারেশন আর্মি BLA এখনও যুক্তরাষ্ট্রের ঘোষিত বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত রয়েছে। উল্লেখ করে এই গোষ্ঠীর চালানোর হামলাগুলোকে ভয়াবহ আখ্যা দিয়েছে SCA। সংস্থাটি জানিয়েছে, বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃত। যুক্তরাষ্ট্রের এই নৃশংস হামলাকারীদেরকে বিচারের আওতায় আনার চেষ্টাকে সমর্থন করে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। জেনেভায় বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। বেজিং ২০২০ সালে এই পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ওয়াশিংটন। এছাড়া বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে চীন ও রাশিয়াকে নিয়ে একটি নতুন ও বিস্তৃত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করার আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তি মেয়াদে বৃহস্পতিবার শেষ হয়। এদিকে যুক্তরাষ্ট্র চীনকে নিয়ে নতুন যে পারমাণবিক চুক্তি চাইছে সেই বিষয়ে চীনের প্রতিনিধি বলেছে দেশে তাদের এখনকার পরিস্থিতিকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে আসন্ন জাতীয় নির্বাচনের আগে পূর্ণ সমর্থন দিয়েছেন। এই সঙ্গে তিনি জানিয়েছেন আগামী মাসে হোয়াইট হাউসে তাকাইচিকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন তারা। জনমত জরিপের অনুযায়ী তার নেতৃত্বাধীন জোট বড় ধরনের জয় পেতে যাচ্ছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, প্রধানমন্ত্রী তাকাইচি তার জোট যে কাজ করছে তার জন্য তিনি শক্তিশালী স্বীকৃতি পাওয়ার যোগ্য। তাকে পূর্ণ ও সর্বাত্মক সমর্থন দেয়া ট্রাম্পের জন্য সম্মানের বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। জরিপগুলো বলছে তাকাইচি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তাদের জোট সঙ্গী জাপান ইনোভেশন পার্টি সংসদের 465 আসনের নিম্নকক্ষে প্রায় 300টি আসন পেতে পারে। বর্তমানে তারা খুব অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প আগের মার্কিন প্রেসিডেন্টের তুলনায় বিদেশি নির্বাচন প্রভাব বিস্তারে বেশি আগ্রহী। ইউরোপে আইবেরিয়ান দ্বীপ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। শক্তিশালী ঝড় লিওনার্দোর প্রভাব এবং টানা বৃষ্টিপাতে স্পেন, পর্তুগাল ও মরক্কোর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে বন্যার পানিতে। এর মধ্যে স্পেনের মালাগার বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে পর্তুগালের টেগাস নদীর তীরবর্তী অঞ্চলে। বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। শক্তিশালী শীতকালীন ঝড় লিওনার্দোর প্রভাব আর টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ইউরোপের আইবেরিয়ান দ্বীপ অঞ্চল। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। বন্যায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে বন্যা ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়া হয়েছে। রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধ মালাগার বিমানবন্দর। পানিবন্দী মানুষদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। তবে বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার অভিযান। ভূমিধসের জন্য সরিয়ে নেওয়া হচ্ছে আমাদের। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, আশা করি দ্রুতই সব ঠিক হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে পর্তুগালের টেগাস নদীর তীরবর্তী অঞ্চলে। সান্তারেম জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। বন্যার পানিতে তলিয়ে গেছে বহু বাড়িঘর ও সড়ক। এরই মধ্যে দেশটির নৌবাহিনী অংশ নিয়েছে উদ্ধার অভিযানে। এ অবস্থায় আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। আমি গায়ের জামা কাপড় ছাড়া কিছু নিয়ে বের হতে পারিনি। আলকাসারের লোকেরা খুব সহায়ক, খুব দয়ালু। আমাদের অপেক্ষা করতে হবে। হাজার হাজার মানুষের সাহায্যের প্রয়োজন। এদিকে কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে মরক্কো। বেশি ভোগান্তিতে সিদি স্লিমান প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর কাসারেল কেবির বাসিন্দারা। আরাফাত ইসলাম, ৭১। দর্শক, ছিল এখনকার আয়োজনে বিষয়ে আরো কিছু নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।